স্বাগতম দর্শকবৃন্দ, সেঞ্চুরি সালায় আপনাদের স্বাগতম। আজকের সেশনের মূল ভাবনা হচ্ছে আমরা ঋণ বাজার নিয়ে কথা বলতে চাই, বিশেষ করে বন্ড এবং সেগুলো কিভাবে কাজ করে সে বিষয়ে আলোচনা করব। আজ আমাদের সঙ্গে রয়েছেন অভয় মিশ্র, যিনি গত 15 বছরেরও বেশি সময় ধরে ওয়েলথ ম্যানেজমেন্ট বা বাজারের সঙ্গে যুক্ত এবং যার বেশিরভাগ ফোকাস বন্ড ও ঋণ সংক্রান্ত যন্ত্রের ওপর। তাই আমরা ওনার কাছ থেকে জানতে চাই বন্ড কিভাবে কাজ করে, বন্ড কি, বন্ডের বিভিন্ন ধরনের কি কি আছে এবং কোন ধরনের বিনিয়োগকারীদের জন্য এগুলো উপযুক্ত। এছাড়াও কেউ যখন তাদের পার্টনার বা ক্লায়েন্টের সামনে বন্ড নিয়ে কথা বলেন তখন কি কি বিষয় বোঝা বা আলোচনা করা উচিত সেটাও জানতে চাই। তাহলে অভয়, আপনাকে স্বাগতম। হাই, ধন্যবাদ। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আচ্ছা, অঙ্কিত, যেমন সংক্ষেপে বা একেবারে সাধারণ ভাষায় বললে আমি বোঝানোর চেষ্টা করব বন্ড কি, এটা কিভাবে কাজ করে এবং তার পাশাপাশি আমাদের পার্টনাররা কিভাবে এটা তাদের ক্লায়েন্টের সামনে উপস্থাপন করতে পারেন, বা কেন এই সময় কেউ বন্ডে বিনিয়োগ করা উচিত, এই সব বিষয় আমি কভার করার চেষ্টা করব। তাহলে বন্ড আসলে কিছুই নয়। এটা হলো কর্পোরেট বা সরকারি সংস্থা, সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার, তাদের ঋণ নেওয়ার একটি উপায়। যখন কোনো কোম্পানি বা সরকার তাদের সম্প্রসারণের জন্য অর্থ খুঁজছে, হোক সেটা তাদের প্ল্যান্টের সম্প্রসারণ, যন্ত্রপাতির সম্প্রসারণ, বা তারা তাদের ব্যবসা দেশের বিভিন্ন অংশে বা বিদেশেও সম্প্রসারণ করতে চাইছে, তখন এর জন্য অর্থ সংগ্রহ করার বিভিন্ন উপায় আছে। এর মধ্যে একটি উপায় হলো তারা সরাসরি ব্যাংকে গিয়ে ঋণ নেয় এবং সেই টাকা তাদের সম্প্রসারণ ইত্যাদির জন্য ব্যবহার করে। এখন আরেকটি উপায় হলো তারা পুঁজিবাজারে গিয়ে বন্ড ইস্যু করে অর্থ সংগ্রহ করে। তাহলে সাধারণ ভাষায় বলতে গেলে বন্ড আসলে কিছুই নয়। যখন কেউ টাকা তুলছে বা ঋণ নিচ্ছে, তার বিনিময়ে সুদ দিচ্ছে এবং সেটি বিভিন্ন নিরাপত্তার মাধ্যমে সুরক্ষিত থাকে, সেটাই সংক্ষেপে বন্ড। এখন আজকের বাজারে কি ধরনের বন্ড পাওয়া যায়? তাহলে কর্পোরেট এবং নন কর্পোরেট দু ধরনেরই বন্ড আছে এবং তার সঙ্গে আছে সরকারি বন্ডও। মূলত এই তিন ধরনের বন্ডই বাজারে পাওয়া যায়। তো আমি এক এক করে ব্যাখ্যা করব। সরকারি বন্ড মূলত ভারত সরকার বা রাজ্য সরকার দ্বারা ইস্যু করা হয়, যার মাধ্যমে তারা বিভিন্ন পরিকাঠামো প্রকল্পের জন্য টাকা তোলে, যা দেশের ও রাজ্যের উন্নয়নের জন্য ব্যবহৃত হয়, এবং তার বিনিময়ে সরকার আপনাকে নির্দিষ্ট হারে সুদ দেয়। কারণ এই বন্ডগুলো সরকার দ্বারা সমর্থিত, হোক সেটা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার, তাই এগুলো খুবই নিরাপদ বলে ধরা হয় এবং এজন্যই সাধারণত এগুলোকে সর্বোচ্চ ক্রেডিট রেটিং দেওয়া হয় এবং সেই কারণে গ্রাহক বা বন্ডের শেষ ব্যবহারকারীর জন্য ভালো সুদের হার পাওয়া যায়। হ্যাঁ, ঠিক। এখন দ্বিতীয়ভাবে কর্পোরেট সংস্থাগুলিও বন্ড ইস্যু করে। ওরা অর্থাৎ কর্পোরেটরা তাদের স্বল্পমেয়াদী ওয়ার্কিং ক্যাপিটালের চাহিদা এবং দীর্ঘমেয়াদী ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনার জন্য টাকা ধার নেয় এইভাবে। তাহলে তারা কিভাবে এই টাকা তোলে? আবার স্বল্পমেয়াদী চাহিদার জন্য তারা শর্ট টার্ম পেপার ইস্যু করে। এখানে পেপার বলতে আমি বন্ডকেই বোঝাচ্ছি, এবং দীর্ঘমেয়াদী প্রয়োজনে তারা লং টার্ম বন্ড ইস্যু করে। আবার সুদের বিনিময়ে সুদের হার সেই ইনস্ট্রুমেন্টের প্রকৃতির ওপর নির্ভর করে। এটা হতে পারে মাসিক সুদ প্রদানকারী বন্ড, হতে পারে ত্রৈমাসিক সুদ প্রদানকারী বন্ড, হতে পারে বার্ষিক সুদ প্রদানকারী বন্ড, অথবা হতে পারে পারপেচুয়াল বন্ড, যেখানে কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। এবং তৃতীয়টি হলো আবার এমন বন্ড যা ইস্যু করে এমন কোম্পানিগুলো যারা তালিকাভুক্ত নয়। তাহলে আপনার কাছে তালিকাভুক্ত বন্ড আছে, তালিকা বহির্ভূত বন্ড আছে, আবার সরকারি সংস্থার ইস্যু করা বন্ডও আছে। এটা হতে পারে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের বন্ড, অথবা হতে পারে পিএসইউ বন্ড, যেখানে সরকারের সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব রয়েছে। তাই এগুলোকে পাবলিক সেক্টর নেট টেকিংস বলা হয় এবং এগুলো তাদের দ্বারাই ইস্যু করা হয়। এখন আপনার তৃতীয় প্রশ্ন, যে এগুলো কিভাবে পোর্টফোলিওতে অবস্থান নিতে পারে। তাহলে যখন আমরা কোনো ক্লায়েন্ট বা কর্পোরেটের জন্য পোর্টফোলিও তৈরি করি, তখন দুটি ধরনের বিনিয়োগ করা হয়। একটি হলো স্বল্পমেয়াদী প্রয়োজনের জন্য, আরেকটি হলো দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি থেকে, যখন আপনি ভবিষ্যতের প্রয়োজনের জন্য মূলধন গড়ে তুলছেন।
তাহলে যদি কোনো ক্যাশ ফ্লো প্রয়োজন থাকে, এই বন্ডগুলোর মাধ্যমে কোনো কর্পোরেট তাদের টাকা স্বল্পমেয়াদী স্থানে রাখে, কারণ তাদের কাছে দীর্ঘমেয়াদী সময়ের জন্য স্পষ্টতা নেই এবং তাই তারা দীর্ঘমেয়াদী বিনিয়োগে যেতে পারে না। তারা ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে এ ধরনের বন্ডে যায়। এবার পার্টনারের দৃষ্টিকোণ থেকে দেখুন। যখন আপনি এমন কোনো ক্লায়েন্টের কাছে যান, ধরুন যিনি 60 বছরের বেশি এবং এখন অবসরপ্রাপ্ত, তার কাছে কিছু অবসরকালীন সঞ্চয় আছে, এখন তার জন্য ভবিষ্যতে দৈনন্দিন প্রয়োজনের জন্য আর কোনো ক্যাশ ফ্লো বা ইনফ্লো থাকবে না। তাই তিনি আজ যা করেন তা হল সেই টাকা ব্যাংকের ফিক্সড ডিপোজিটে রাখেন এবং তার সুদের আয়ে বেঁচে থাকেন। এর পরিবর্তে, যা নির্দিষ্ট একটি শতাংশে সীমাবদ্ধ ছিল, আজকের দিনে যে কোনো পাবলিক সেক্টর ব্যাংক বা হয়তো কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সর্বোচ্চ সুদের হার 8.28% বেশি হবে না। এর পরিবর্তে কর্পোরেট বন্ডও পাওয়া যায়, তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত দুই ক্ষেত্রেই, যেখানে সুদের হার 16% পর্যন্ত হতে পারে। অবশ্যই তিনি কতটা ঝুঁকি নিতে রাজি তার ওপর নির্ভর করে। অথবা মাঝারি স্তরে 9% থেকে 12% সুদের কাগজপত্র বন্ড মার্কেটে পাওয়া যায়, যা তাদের দৈনন্দিন চাহিদা মেটাতে সুদের আয়ের দিক থেকে যথেষ্ট সহায়ক। তাহলে এটাই এক ধরনের ক্যাটাগরি যেখানে পার্টনাররা এই ক্লায়েন্টের কাছে যেতে পারেন এবং এই প্রোডাক্টটি প্রস্তাব করতে পারেন। দ্বিতীয়ত, যখন আপনি সবকিছু এক জায়গায় রাখেন, আমরা সবাই ডাইভার্সিফিকেশনের কথা বলি। ধন সম্পদ ব্যবস্থাপনায় একটা সাধারণ কথা আছে, আপনি কখনোই সব ডিম এক ঝুড়িতে রাখবেন না। তাই এই মুহূর্তে ডাইভার্সিফিকেশন খুবই জরুরি, বিশেষ করে যখন শেয়ার বাজার সর্বোচ্চ চূড়ায় রয়েছে, যখন আমরা দেখি সব স্টকই চাঙ্গা, সবকিছুই উপরের দিকে যাচ্ছে, তখন কিছুটা লাভ তুলে নেওয়া এবং সেই অর্থের কিছু অংশ তুলনামূলকভাবে নিরাপদ ডেট সেগমেন্টে রাখা যুক্তিযুক্ত হয়। তাই শেয়ার বাজারের তুলনায় এখানে ওঠানামা বা রিটার্নের পরিবর্তন অনেক কম, বা বলা যায় প্রায় অপ্রাসঙ্গিক। যদি আমি বলি, যখন আপনি ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করেন, যেখানে আপনার মূলধন সুরক্ষিত থাকে এবং আপনার সুদ বা আয় নিশ্চিত থাকে। তৃতীয়ত, কেন এই সময়? যারা সুদের হার পরিস্থিতি বা সুদের হার চক্র বোঝেন, তারা জানেন বর্তমানে আমরা এমন এক পরিস্থিতিতে আছি যেখানে সুদের হার সর্বোচ্চ চূড়ায় রয়েছে। যদি আপনি সুদের হারের খেলা বোঝেন, তাহলে এটা আদর্শ পরিস্থিতি, কারণ যখন সুদের হার বেশি থাকে, তখনই সবচেয়ে ভালো সময় সেই সুদের হার লক করে দীর্ঘমেয়াদী কোনো ফিক্সড ইনস্ট্রুমেন্ট যেমন বন্ডে টাকা বিনিয়োগ করার। এতে ভবিষ্যতে যখন সুদের হার কমে যাবে, তখন আপনি শুধু বেশি রিটার্নই পাবেন না, বরং সুদের হার কমার ফলে আপনার বিনিয়োগে ক্যাপিটাল গেইনও হবে। এটা আমি আপনাকে আরেকটা উদাহরণ দিয়ে একটু পরে বুঝিয়ে দেব। মানে, যখন আপনি আজকে বেশি সুদের হারে কিছু কিনছেন এবং পরে সেই সুদের হার কমে গেলে, তখন সেটা কিভাবে ওই বন্ডের দামের ওপর প্রভাব ফেলে। এবং শেষত আজকে কোনো অপশনগুলো উপলব্ধ আছে সেটাও বলবো। তো অঙ্কিত যেহেতু প্রোডাক্ট টিমের অংশ, তিনি জানেন যে সেন্ট্রিসিটি টিমের পক্ষ থেকে প্ল্যাটফর্মে যেসব বন্ড উপলব্ধ আছে, সেগুলোকে হোয়াইট লিস্ট করার জন্য ভালোভাবে সম্পূর্ণ গবেষণা করা হয়েছে। এবং কেউ যদি 1 মাসের মতো ছোট মেয়াদ থেকে শুরু করে 10 বছরের মতো দীর্ঘমেয়াদের বন্ড খুঁজে থাকেন, সব ধরনের বন্ডের জন্য হোয়াইট লিস্ট তৈরি করা হয়েছে, যাতে আপনি আপনার কাস্টমার বা পার্টনারদের কাছে ফিরে গিয়ে দেখতে পারেন কোনটা আপনার জন্য উপযুক্ত, তারপর সেই অনুযায়ী বন্ড বেছে নিয়ে তাতে বিনিয়োগ করতে পারেন। এটা দারুণ। আপনার ইনপুটের জন্য অনেক ধন্যবাদ অভয়। আমি মনে করি আপনি বা আমরা আলোচনায় যে শব্দ বা পরিভাষাগুলোর মধ্যে একটি ব্যবহার করেছি তা হলো ক্রেডিট রেটিং। তাই আমি শুধু আমাদের দর্শকদের জন্য জানতে চাচ্ছিলাম, ক্রেডিট রেটিং আসলে কি, এটা কিভাবে দেওয়া হয় এবং মূলত এটা নিয়ে কিভাবে ভাবা উচিত। তাহলে ক্রেডিট রেটিং খুব সহজভাবে বললে, কিছু রেটিং এজেন্সি আছে যারা আপনার অতীত পারফরম্যান্স, আপনার আর্থিক তথ্য মূল্যায়ন করে, এবং তার ভিত্তিতে কোনো কোম্পানিকে যে রেটিং দেওয়া হয় সেটি আসলে কিছুই নয়, এটা হচ্ছে আপনার আর্থিক অবস্থার ওপর ভিত্তি করে মূলধন ফেরত দেওয়ার ক্ষমতা ও সামর্থ্য, যা আপনাকে সর্বোচ্চ রেটিং দেয়। তাহলে যদি কোনো কোম্পানির ব্যালেন্স শিট খুবই শক্তিশালী হয়, তাদের বইয়ে নগদ প্রবাহ খুব ভালো হয়, তাহলে সেই কোম্পানিকে সর্বোচ্চ রেটিং অর্থাৎ AAA রেটিং দেওয়া হয়। এর মানে হচ্ছে
আপনার মূলধন ও সুদ ফেরত পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং ট্রিপল এ রেটেড বা উচ্চ রেটেড পেপারে আপনার মূলধন অনেক বেশি সুরক্ষিত থাকে। তবে এটা বলার মানে এই নয় যে যেসব কোম্পানির ক্রেডিট রেটিং কম তারা আপনার মূলধন ফেরত দেবে না। এটা শুধু এই কারণে যে ওই কম রেটেড কোম্পানিগুলোর নগদ প্রবাহ হয়তো ততটা শক্তিশালী নয়, যার জন্য তারা উচ্চ রেটিং পায় না। আর এই কারণেই কম রেটেড ক্রেডিট পেপারগুলো আপনাকে যে সুদের হার দেয় তা ট্রিপল এ রেটেড বা উচ্চ রেটেড পেপারের তুলনায় বেশি হয়। ঠিক আছে, তাহলে আমি মনে করি এটা বলা নিরাপদ হবে যে ক্রেডিট রেটিংগুলো কোম্পানির জন্য স্যাডো স্কোর বা ক্রিসিল স্কোরের মতো। একদম ঠিক। আর তার উপরে অঙ্কিত ক্রেডিট রেটিং কোম্পানিগুলোর ইস্যু করা প্রতিটি পেপারের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই এমনও হতে পারে যে কোনো কোম্পানি সিকিউরড বন্ড বা আনসিকিউরড বন্ড ইস্যু করছে, তাহলে দুই ধরনের পেপারের জন্য রেটিং আলাদা হবে। ঠিক। তাই হ্যাঁ, এটা স্যাবো স্কোরের মতো, কিন্তু সেটা নির্দিষ্ট কোম্পানির জন্য নয়, বরং যে পেপারগুলো ইস্যু হচ্ছে সেই নির্দিষ্ট পেপারের জন্য রেটিং দেওয়া হয়। ঠিক আছে, আরও একটা ব্যাপার আমি চাইছিলাম আপনি ব্যাখ্যা করুন, ট্যাক্স ফ্রি বা পুরোপুরি ট্যাক্স ফ্রি বন্ড আসলে কি? আপনি জানেন ট্যাক্স ফ্রি বন্ড বলতে ঠিক কি বোঝায়? কারণ আপনি জানেন সাধারণত সুদের ওপর ট্যাক্স ধার্য হয় ট্যাক্স ব্র্যাকেট অনুযায়ী, আর আমরা কিছু কোম্পানির ক্ষেত্রে ট্যাক্স ফ্রি বন্ডের মতো নাম শুনি। আমরা শুধু বুঝতে চাইছিলাম এগুলো নিয়ে কিভাবে এগোতে হয়। তাহলে ট্যাক্স ফ্রি বন্ড সাধারণত পিএসইউ সরকারি সংস্থা দ্বারা ইস্যু করা হয়, যেগুলো ভারত সরকারের অধীনে আসে, এবং যখন তারা দীর্ঘ মেয়াদের জন্য টাকা ধার নেয় তখন তারা বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় একটি বিকল্প দেয় যেখানে এই ধরনের বন্ডে কোনো ট্যাক্স ধার্য হয় না, যাতে টাকা দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ থাকে। আর সেই কারণেই আপনি একজন বিনিয়োগকারী হিসেবে যখন এই ধরনের বন্ডে বিনিয়োগ করেন তখন কোনো ট্যাক্স দিতে হয় না। তাহলে এই ধরনের ইনস্ট্রুমেন্ট থেকে আপনি যেই আয় পান সেটা আপনার হাতে পুরোপুরি ট্যাক্স ফ্রি থাকে। তাই আপনি 10% ট্যাক্স ব্র্যাকেটে থাকুন বা 39% ট্যাক্স ব্র্যাকেটে থাকুন, আপনি যেই সুদ পান সেটা আপনার হাতে পুরোপুরি ট্যাক্স ফ্রি থাকে। ঠিক আছে, আরও একটা কথা, ধরা যাক আমি একটা বন্ডে বিনিয়োগ করতে চাই। আমরা একটা কোম্পানি বেছে নিলাম এবং আমি শুধু 6 মাসের জন্য আমার টাকা বিনিয়োগ করতে চাই। এই ধরনের কাস্টমাইজেশন কি এখানে সম্ভব? মানে আপনি কি নিজের মতো করে কিছু করতে পারেন নাকি এটা কাগজে নির্দিষ্ট থাকে? ধরা যাক যদি নির্দিষ্ট মেয়াদ দেওয়া থাকে তাহলে কি শুধু সেটাতেই বিনিয়োগ করতে হবে? না, ব্যাপারটা হচ্ছে এই সব লিস্টেড বন্ডগুলো এগুলোও ট্রেড করা যায়। তাই যদি আপনি কোনো চয়েস ডিস্ট্রিবিউটরের কাছে নাও যেতে চান, আপনি সরাসরি নিজের ওয়েবসাইটেও যেতে পারেন, আর যদি বন্ড খুঁজে দেখেন তাহলে সেখানে লিস্টেড বন্ড পাওয়া যায়। যেভাবে আপনি আজ শেয়ার কিনে থাকেন ঠিক সেভাবেই আপনি লিস্টেড বন্ডও কিনতে পারেন নাসের পোর্টালের মাধ্যমে। একইভাবে আপনি বিক্রেতা হিসেবেও থাকতে পারেন এবং ওই কাগজটা সেখানেই লিকুইডেট করতে পারেন। তাহলে যদি আপনার নির্দিষ্ট কোনো চাহিদা থাকে, যেমন আপনি নির্দিষ্ট মেয়াদের জন্য কিনতে চান, তাহলে দুটি অপশন আছে। একটা হলো আপনি একটা বন্ড খুঁজে নিতে পারেন যার অবশিষ্ট মেয়াদ আপনার কাঙ্ক্ষিত মেয়াদের সমান। ধরা যাক আমি বিনিয়োগকারী যার কাছে 6 মাসের জন্য টাকা আছে, তাহলে আমি এমন কাগজ খুঁজতে পারি যার মেয়াদ 6 মাসের মধ্যেই শেষ হবে, যাতে আমার টাকা দীর্ঘ সময়ের জন্য আটকে না থাকে। এটাই একটা অপশন হিসেবে আছে। দ্বিতীয়ত, আপনি এমন কোনো কাগজে বিনিয়োগ করতে পারেন যার মেয়াদ বেশি, কিন্তু আপনি শুধু 6 মাসের জন্যই বিনিয়োগ করবেন। তাহলে আপনি নিশ্চিতভাবে 6 মাস পর যখন টাকা তুলতে চাইবেন তখন এক্সিট নিতে পারবেন এই ভেবে বিনিয়োগ করবেন। এ ধরনের কাগজের ক্ষেত্রে আদর্শভাবে এমন কাগজে বিনিয়োগ করা উচিত যার লিকুইডিটি বেশি, যাতে এক্সিট নেওয়া আপনার জন্য সমস্যা না হয়। তবে এই ধরনের কাগজও বাজারে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা। এছাড়াও আপনি জানেন বন্ড মার্কেটে একটা শব্দ অনেক ব্যবহার হচ্ছে, আর এই দুটি নির্দিষ্ট শব্দ নিয়ে কিছু বিভ্রান্তিও আছে। এর একটি হলো কুপন রেট এবং আরেকটি হলো রিটার্ন। আমি শুধু বুঝতে চাচ্ছিলাম। এটা কোনো রকেট সায়েন্স না। তাহলে আমি আপনাকে বলি, যখন বন্ড ইস্যু করা হয় তখন যেই কুপন রেট ছাপা থাকে সেটাই মূলত সেই সুদ যা আপনি ফেস ভ্যালুর ওপর পাবেন। এটাই কুপন রেট। আর ইটুম হলো আপনি যখন বন্ডটি কিনছেন তখন আপনি যেই সুদ পাবেন সেটাই। তাহলে এই বন্ডে অংশগ্রহণ বা কেনার দুটি উপায় আছে।
একটা হলো আপনি যখন ইস্যু হচ্ছে তখনই কিনে নেন। দ্বিতীয়ত, যখন এটি ইতিমধ্যে ইস্যু হয়ে গেছে এবং এখন তালিকাভুক্ত, তখন এটি একটি দামে ট্রেড হচ্ছে। তাহলে এখন আমি আপনাকে একটা উদাহরণ দিই। ধরা যাক একটি বন্ড আছে যার ফেস ভ্যালু 100 টাকা আর কুপন রেট ছিল 10%। এখন ইস্যু হওয়ার 6 মাস পর ধরুন কেউ যদি এই বন্ডটি গত 6 মাস ধরে ধরে রেখেছে, তাহলে সে ওই সময়ের জন্য 5% সুদের অধিকারী হবে। তাহলে আপনি যখন সেই বন্ডটি কিনতে যাবেন, তখন আপনি সেটি 100 টাকায় পাবেন না। আপনাকে 100 টাকা প্লাস ওই 6 মাসের জন্য জমা হওয়া 5 টাকা সুদসহ কিনতে হবে। তাহলে যিনি এতদিন ধরে বন্ডটি ধরে রেখেছিলেন, তিনি আপনাকে 105 টাকায় সেটি বিক্রি করবেন। তাহলে আপনার জন্য কুপন রেট 10% থাকবে না, বা আপনার ইয়েল্ড 10% হবে না। কারণ আপনি বেশি দামে কিনছেন, আপনি প্রিমিয়ামে কিনছেন, তাই আপনার ইয়েল্ড 10% থেকে একটু কম হয়ে যায়। ঠিক আছে। এবং এজন্যই এখন আপনি যে সুদ পাবেন সেটাকেই বলা হয় রিটার্ন। বাকি সময়ের জন্য আপনি এটম অনুযায়ী রিটার্ন পাবেন, কুপন রেট অনুযায়ী নয়। স্যার, আমরা দেখেছি, জানেন তো, যখনই আমরা মানুষকে বন্ড সম্পর্কে বুঝাই বা যখনই পার্টনারদের বন্ড বোঝাই, তখন অনেকেরই একটা বড় বিভ্রান্তি থাকে আর মানে ইয়েল্ড আর কুপন রেটের মধ্যে পার্থক্য নিয়ে। তাই আমি চাইছিলাম আপনি আমাদের দর্শকদের বোঝান যে এই শব্দগুলো আসলে কি বোঝায়। তাহলে মূলত কুপন মানে হচ্ছে ছাপানো সুদের হার, যেটা মানে কাগজ ইস্যু করার সময় উল্লেখ করা হয়। তবে ইরিম সাধারণ ভাষায় বলতে গেলে এটা আসলে সেই রিটার্ন বা ইয়েল্ড যা আপনি পাবেন যদি আপনি সেই বন্ডটি মেয়াদ পূর্তি পর্যন্ত ধরে রাখেন। তাই একেই বলে ইয়েল্ড টু ম্যাচিউরিটি। স্যার, এর বাইরে আমি জানতে চাচ্ছিলাম দর্শক এবং বৃহত্তর শ্রোতাদের জন্য বন্ডে ন্যূনতম কত টাকা বিনিয়োগ করা যায়। তাই এটা একটু জটিল ব্যাপার। এটা আসলে নির্ভর করে ইস্যুর ধরন কেমন তার উপর। আজকের দিনে যেসব পাবলিক ইস্যু পাওয়া যায়, সেখানে একজন বিনিয়োগকারী বা যে কেউ মাত্র 1 টাকা দিয়েও বিনিয়োগ করতে পারেন। আসলে জিসেকের ক্ষেত্রে সেখানে 100 টাকাও বিনিয়োগ করা যায়, ঠিক আছে। যেগুলো পাওয়া যায়। তবে আনলিস্টেড পেপারের ক্ষেত্রে প্রতি বন্ডে ন্যূনতম বিনিয়োগ এখনও 1 লাখ টাকা। স্যার, কেউ বন্ডে বিনিয়োগ করলে প্রত্যাশিত রিটার্ন কতটা পেতে পারেন? আপনি জানেন, আমরা যখন ইকুইটির কথা বলি তখন সাধারণত প্রত্যাশিত রিটার্ন 12 থেকে 15% মধ্যে থাকে। বন্ডের মতো অ্যাসেট ক্লাসে কেউ বিনিয়োগ করলে কি ধরনের রিটার্ন আশা করা যায়? দেখুন, আবারও মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে বন্ড মানেই শুধু সিঙ্গেল ডিজিট রিটার্ন বা খুবই নিরাপদ। তাহলে এই দুই দিক, নিরাপত্তা হোক বা কম রিটার্ন, উভয় ক্ষেত্রেই একজন ব্যক্তি যিনি বন্ডে বিনিয়োগ করছেন, তিনি 5% থেকে 15% পর্যন্ত রিটার্ন আশা করতে পারেন। এটা নির্ভর করে তিনি বন্ডের মধ্যে কতটা ঝুঁকি নিতে প্রস্তুত তার ওপর। বন্ডে উচ্চ ঝুঁকির বিনিয়োগ আর ইকুইটির মধ্যে একমাত্র পার্থক্য হল বন্ডে রিটার্নের নিশ্চয়তা অনেকটাই নিরাপদ। অর্থাৎ আপনি যেদিন বন্ডে বিনিয়োগ করেন, সেটা ডেটেড AAA হোক বা BBB, আপনি জানেন কি ধরনের রিটার্ন পাবেন এবং সেটা প্রথম দিন থেকেই নির্ধারিত থাকে। কিন্তু ইকুইটিতে রিটার্ন আগে থেকে নির্ধারিত থাকে না, তাই সেটা পরিবর্তিত হতে পারে এবং ইকুইটিতে রিটার্নের কোনো নিশ্চয়তা নেই। কিন্তু বন্ডে রিটার্ন নির্ধারিত থাকে এবং আপনি বা আমি কেউই 12% বন্ডের কাগজ বা 15% বন্ডের কাগজও রাখতে পারি। এটা নির্ভর করে সেই বন্ডের রেটিং ক্যাটাগরি বা বিনিয়োগকারী যে ক্রেডিটে স্বাচ্ছন্দ্যবোধ করেন তার উপর। একটা উদাহরণ দিতে গেলে, সেন্টার সিটিতেও আমরা কিছু বন্ডের পরামর্শ দিচ্ছি যেখানে রিটার্ন 12 থেকে 14% মধ্যেও হতে পারে। ঠিক আছে। তাই ক্রেডিটের দিক থেকে একটু কম, কিন্তু ক্যাশ ফ্লো আছে সেটা সাপোর্ট করার জন্য, আর সেই কারণেই আমরা তাদের পরামর্শ দিচ্ছি যারা এতে আগ্রহী। আর কেউ যদি খুবই নিরাপদ বন্ড খুঁজছেন, তাহলে তিনি 5.5 থেকে 6% মতো রিটার্ন আশা করতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনার সময়ের জন্য। আপনাকে এখানে পেয়ে খুব ভালো লাগলো। আমাদের দর্শকরা আজ আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছেন। হ্যাঁ, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আর দয়া করে বন্ডে বিনিয়োগ করুন। এটাই সেই সময় যখন আমাদের সবারই বন্ডে বিনিয়োগ করে বর্ণ হওয়া উচিত। আমি আপনাকে অনুরোধ করব, আমাদের সব পার্টনার এবং দর্শকদের অনুরোধ করতে যেন তারা আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ স্যার। খেতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।